নির্বাচনী ময়দানে যখন বিশিষ্টজনদের মুখে কুকথার বন্যা বইছে, তখন কার্যত নীরবেই সংসদীয় রাজনীতি থেকে অবসরে গেলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিংয়ের প্রসঙ্গ এলো এই জন্যে যে এই ব্যক্তি এমন একজন বিরল প্রজাতির রাজনীতিক, ভারতে এমন রাজনীতিকের সংখ্যা হাতে গোনা, যারা কিনা কখনো কাউকে, প্রতিপক্ষকে তো নয়, এমনকি নিকটজন অফিস কর্মচারী থেকে শুরু করে চারপাশের কারোর প্রতি কখনো কোনো রকম কটূক্তি করা, অসংসদীয় শব্দ ব্যবহার করা, এমনকি মনমোহন সিং প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী হিসেবে যখন তিনি বিরোধীদের সমালোচনার জবাব দিতেন, তখনও তার সেই জবাবকে কখনোই প্রতি আক্রমণ বলা যেত না। প্রথমত গলা উঁচিয়ে কথা বলা তার স্বভাব বিরুদ্ধ, এবং শব্দ চয়নে তিনি ছিলেন ততোধিক সতর্ক, ততোধিক দায়িত্বশীল। অথচ এই মনমোহন সিংই নরেন্দ্র মোদী অর্থাৎ বর্তমান প্রধানমন্ত্রীর সবচেয়ে বেশি ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন। নরেন্দ্র মোদী 2014 যখন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে প্রচারে সামিল হলেন, তখন তিনি পদে পদে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কখনো মৌনী মনমোহন, কখনো তাকে দেশের দুর্বলতম প্রধানমন্ত্রী, কখনো তাকে রিমোট কন্ট্রোলে চালিত প্রধানমন্ত্রী, এরকম নানান অভিধায় অভিহিত করেছেন। কিন্তু মনমোহন কখনো তার প্রশ্নের জবাব দেননি, তার সমালোচনার জবাবে কখনো প্রতি আক্রমণে যাননি। কিন্তু মনমোহন সিং নীরব থেকেও বুঝিয়ে দিয়েছেন যে প্রধানমন্ত্রিত্ব করার জন্যে না 56 ইঞ্চি বুকের ছাতি দরকার, না দরকার গলাবাজি করা। আজকের ভারতবর্ষে নরেন্দ্র মোদীর 10 বছর এবং মনমোহন সিংয়ের 10 বছরের যদি তুলনামূলক বিচার করা হয়, তাহলে অন্তত দেখা যাবে যে গলাবাজি না করেও, 56 ইঞ্চি বুকের ছাতি না থাকলেও মনমোহন সিং নরেন্দ্র মোদীর থেকে কোনো অংশেই অদক্ষ তো নয়ই, বরং অনেক বেশি যোগ্য প্রধানমন্ত্রী ছিলেন, একথাও এক বাক্যে অনেকেই স্বীকার করেন। মনমোহন সিংয়ের কৃতিত্বটা কি? আজকে তিনি যখন রাজ্যসভায় প্রায় 3 দশকের সফর শেষ করে পুরোপুরি সংসদীয় রাজনীতি থেকে চলে গেলেন, তখন তার অবদানটিকে আলোচনা করা অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি 1991 সালে যখন দেশের অর্থমন্ত্রী হলেন, তখন প্রধানমন্ত্রী নরসিংহ রাও। অনেকে বলেন যে 15ই আগস্ট 1947 আমরা যেমন ব্রিটিশের হাত থেকে রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, তেমনি 24শে জুলাই 1991 এই দিনটি দেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস। তার কারণ এই দিনটি ছিল মনমোহন সিং সংসদে দাঁড়িয়ে এই দিনে যে বাজেট পেশ করেছিলেন, সেই বাজেট ছিল নবভারতের যাত্রার সূচনা বাজেট। অর্থাৎ তিনি দেশের আর্থিক নীতি বদল করে নতুন পথে যাত্রার কথা বলেছিলেন। সেই নতুন পথে যাত্রার কথা কখন বলেছিলেন? না, যখন দেশের অর্থনীতির এমন অবস্থা যে আগের প্রধানমন্ত্রী চন্দ্রশেখরকে বিদেশি ব্যাংকে দেশের সোনা বিক্রি করে টাকা ধার নিতে হয়েছিল, এবং রিজার্ভ ব্যাংক ভারত সরকারকে জানিয়েছিল যে সরকারি প্রতিষ্ঠান চালানোর জন্য যে পরিমাণ জ্বালানি তেলের প্রয়োজন, সেই জ্বালানি তেল কেনার মতন টাকা আর মাত্র 7 দিনের টাকা সরকারের কোষাগারে আছে, তার বেশি চালানোর মতো অবস্থা নেই। অর্থাৎ ভারত সরকারের দেউলিয়া হওয়ার মতো অবস্থা। এই অবস্থাতে দেশের হাল ধরেছিলেন মনমোহন সিং। তিনি তখন অর্থমন্ত্রী, তার আগে ছিলেন যোজনা কমিশন এবং রিজার্ভ ব্যাংকের বড় পদে তিনি চাকরি করেছেন। মনমোহন সিংয়ের বাজেটের 3টি শব্দ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ: বেসরকারীকরণ, বিলগ্নীকরণ এবং বিশ্বায়ন। বেসরকারীকরণের বিষয়টি প্রথমে আলোচনা করি। তিনি প্রথম প্রধানমন্ত্রী যিনি অর্থমন্ত্রী হিসেবে দেশবাসীকে প্রথম বলেছিলেন যে সব দায়িত্ব রাষ্ট্র একা বহন করতে পারছে না। এই যে সত্যটি, এই সত্যটি তার আগের প্রধানমন্ত্রীরা কেউ স্বীকার করেননি। কিন্তু মনমোহন সিং অর্থমন্ত্রী হিসেবে নরসিংহ রায়ের সম্মতিক্রমে এই কথাটি দেশবাসীকে জানিয়েছিলেন যে বেসরকারি সংস্থাকে সরকার পাশে চায়। তাই স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে পরিবহন, সর্বত্র বেসরকারি ব্যবস্থাকে সরকার স্বাগত জানায়। একটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরতে পারি। আজকে তো আমাদের হাতে হাতে টেলিফোন, মুঠো টেলিফোন অর্থাৎ মোবাইল নিয়ে ঘুরছি, ল্যান্ডফোন বিদায় নিয়েছে। কিন্তু বেশি দিন আগের কথা নয়,
সাড়ে তিন দশক আগে যখন ভারতের ল্যান্ডফোন ছিল, তখন একমাত্র কোম্পানিটি ছিল বিএসএনএল বা ভারত সরকারের টেলিফোন সংস্থা। এবং সেই সময় টেলিফোনের এই মনোপলির সুযোগ নিয়ে এমন অবস্থা হয়েছিল যে একটা টেলিফোন খারাপ হলে 3-4 মাস 6 মাস লেগে যেত সারাই করতে, অথবা নতুন টেলিফোনের কানেকশন চাইলে কয়েক বছর অপেক্ষা করতে হতো। সেই সময় লাইনবাবু বলে একটা পদ ছিল টেলিফোন ডিপার্টমেন্টে, যিনি পাড়ায় ঢুকলে সরস্বতী বা লক্ষ্মী পুজোর দিন যেমন পুরুত ঠাকুরকে নিয়ে বিভিন্ন পরিবারে টানা হ্যাচড়া হয় যে আমার বাড়ির পুজোটা করে দিয়ে যান, তেমনি লাইনবাবুকে সবাই হাতে পায়ে ধরে অনুরোধ করতেন যে আমার ফোনটা দয়া করে সারিয়ে দিয়ে যান। এই ছিল ভারতের টেলিফোনের অবস্থা। যদি আমরা গাড়ির কথা বলি, আজকে গাড়ি, বিদেশি গাড়ি, স্বদেশি গাড়ি, গাড়ির মেলা ভারতবর্ষে, এবং টাকা থাকলেই গাড়ি কেনা যায়। কিন্তু 3-3.5 দশক আগে কিন্তু পকেট ভর্তি টাকা থাকলেও গাড়ি কেনা যেত না। গাড়ি কেনার জন্য আজ বুক করলে 5 বছর 7 বছর অপেক্ষা করতে হতো। ফলে পুরনো গাড়ির দাম অনেক সময় দেখা গিয়েছিল নতুন গাড়ির থেকেও বেশি দামে বিক্রি হচ্ছে। তার কারণ নতুন গাড়ি কিনতে হলে পরে 6-7 বছর অপেক্ষা করতে হতো। ভারতে ছিল মাত্র 2টি কোম্পানি যারা গাড়ি তৈরি করত। আজকের ভারতবর্ষে অন্তত 25 থেকে 30টা কোম্পানি আছে যারা গাড়ি তৈরি করে। এগুলি সবই সম্ভব হয়েছিল মনমোহন সিংয়ের ওই যে নীতি বদল, অর্থাৎ বেসরকারি সংস্থাকে এবং বিদেশি পুঁজি প্রযুক্তিকে ভারতবর্ষে স্বাগত জানানো। একটা সময় ছিল বিমান যাত্রা মানে হচ্ছে এয়ার ইন্ডিয়া। আজকে ভারতবর্ষে অন্তত 25টি কোম্পানি ভারতে বিমান পরিচালনা করে, এবং বিমানের টিকিট পাওয়াটা এখন জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। ইন্টারনেট ঘেটে যে কোনো মুহূর্তে যে কেউ ঘরে বসে টিকিট কেটে নিতে পারেন। তখন একটা বিমান যাত্রার জন্য অন্তত 3 থেকে 4 মাস, কখনো কখনো 5-6 মাস আগে টিকিট বুক করতে হতো। এই ছিল ভারতের বিমান ব্যবস্থা। ফলে আমরা আজকে যে ভারতবর্ষকে পেয়েছি, সেই ভারতবর্ষের সূচনা কিন্তু হয়েছিল মনমোহন সিংয়ের হাত ধরে, যখন তিনি 1991 সালে দেশের অর্থমন্ত্রী হয়েছিলেন। প্রধানমন্ত্রী ছিলেন কংগ্রেসের নরসিংহ রাও। অবশ্যই রাওয়েরও কৃতিত্ব আছে এই বদলে যাওয়া ভারতের পেছনে। সম্প্রতি নরসিংহ রাওকে ভারত সরকার মরণোত্তর ভারতরত্ন ঘোষণা করেছে। এই প্রসঙ্গে অনেকেই মনে করেন যে নরেন্দ্র মোদী যদি সত্যি উদার মনের রাজনীতিবিদ হতেন, তাহলে যে মানুষটিকে তিনি পদে পদে হেয় করেছেন, পদে পদে অসম্মান করেছেন, সেই মনমোহন সিংও কিন্তু জীবদ্দশাতেই ভারতরত্ন পাওয়ার যোগ্য ব্যক্তি। তার কারণ তিনি তার নীতি দিয়ে ভারতবর্ষকে বদলে দিতে পেরেছেন। বেসরকারীকরণের কথা বললাম, বিদ্যুৎ থেকে টেলিফোন, ইন্টারনেট, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু মনমোহনের 10 বছরের জমানা যা তিনি প্রধানমন্ত্রী হিসেবে কাটিয়েছেন, এবং 1991 থেকে 1996 অর্থমন্ত্রী হিসেবে তার যে অবদান, সেই অবদান থেকেই কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন ভারতবর্ষে সম্ভব হয়েছে। বিলগ্নীকরণের বিষয়টি কি না, বিলগ্নীকরণের বিষয়টি হচ্ছে যে রাষ্ট্রায়ত্ত যে সমস্ত সংস্থা অচল, অর্থাৎ যেগুলি বিরাট লোকসানের বোঝাতে বইতে হচ্ছে, সেগুলিকে বেসরকারি সংস্থার হাতে বিক্রি করে দেওয়া অথবা শেয়ার বিক্রি করে দেওয়া। আর বিশ্বায়ন তো এইটাই যে গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলা। মনমোহন প্রথম প্রধানমন্ত্রী যিনি বললেন যে ভারতের দুয়ার গোটা বিশ্বের জন্য খোলা, আসুন আপনারা পুঁজি প্রযুক্তি নিয়ে আসুন। আজকের ভারতবর্ষে গাড়ি কোম্পানি থেকে শুরু করে টেলিফোন থেকে শুরু করে যাবতীয় পরিষেবাতে এবং বহু শিল্প সংস্থাও কিন্তু পৃথিবীর নামজাদা বিদেশি প্রতিষ্ঠান আছে, তারা এখানে বিনিয়োগ করেছে। আমি কতগুলি পরিষেবার কথা বলছিলাম, এই প্রসঙ্গে ব্যাংকের কথা না বললেই নয়। 1991 সালের আগে ভারতবর্ষের ব্যাংকিং বলতে ছিল কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক, এবং হাতের সামনে কোনো ব্যাংক কার্যত ছিলই না। মনমোহন সিং প্রথম বেসরকারি ব্যাংকে উৎসাহ দিলেন, এবং বিদেশি ব্যাংকেও ভারতবর্ষে তিনি স্বাগত জানালেন যে তারা ভারতবর্ষে ভারতের আইন কানুন মেনে তারা ব্যবসা করতে পারে। তার ফলে সেই সময় যে পরিস্থিতিটা ছিল তার থেকে আজকের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। কেমন পরিস্থিতি ছিল না, তখন একটা স্টেট ব্যাংক বা একটা কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে গেলে পরে 6 থেকে 7 মাস, এমনকি 1 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতো। লোককে ধরতে হতো যে তোমার সঙ্গে কি অমুক ব্যাংকের ম্যানেজারের আলাপ আছে, আমার একটা জরুরি অ্যাকাউন্ট খোলা দরকার, যদি তুমি একটু আমার নামটা সুপারিশ করে দিতে। লোকে নেতা মন্ত্রীদের গিয়ে ধরতেন গ্যাসের লাইন পাওয়ার জন্যে। একটা গ্যাসের কানেকশন পাওয়ার জন্যে 7 থেকে 8, 9, 10 বছর অপেক্ষা করতে হতো। আজকে পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে একেবারে হরেক মাল চালানোর মতন গ্যাসের সিলিন্ডার পাওয়া যায়।
ফলে আজকের যে বদলে যাওয়া ভারতবর্ষ, সেই বদলে যাওয়া ভারতবর্ষে নরেন্দ্র মোদীরও কৃতিত্ব অবশ্যই আছে, কিন্তু মূল কৃতিত্ব কিন্তু ওই ব্যক্তির নীতি যা তিনি অর্থমন্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। ফলে ভারতবর্ষের এই যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, একটা উন্নত অর্থনীতি, এই উন্নত অর্থনীতির পেছনে মনমোহন সিংয়ের অবদান অবশ্যই অবশ্যই চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধুমাত্র অর্থমন্ত্রী হিসেবে যে নীতি বদল করেছিলেন তাই শুধু নয়, তিনি যখন দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই সময় কতগুলি মৌলিক আইন যা ভারতবর্ষকে একটা অন্য সুযোগ ভারতবাসীর হাতে এনে দিয়েছে, তার মধ্যে একটি হচ্ছে 100 দিনের কাজের প্রকল্প। তার সরকারই প্রথম এই সাংবিধানিক অধিকার ভারতবর্ষে নিশ্চিত করেছে, কারণ 100 দিনের কাজের প্রকল্প হচ্ছে একটি সংবিধান সংশোধন করে নথিভুক্ত করা হয়েছিল একটি সাংবিধানিক অধিকার হিসেবে। অর্থাৎ ভারতবর্ষের যে কোনো নাগরিক, গরিব বড়লোক, তারা যে কেউ প্রয়োজনে 100 দিনের কাজের জন্য সরকারের কাছে আবেদন করতে পারবে। সরকার দায়বদ্ধ যে কোনো নাগরিককে বছরে 100 দিনের কাজ দিতে। এমন একটি আইন, এমন একটি প্রকল্প গোটা পৃথিবীতে বিরল। কোনো সমাজতান্ত্রিক দেশ, যারা ঘোষিত সমাজতান্ত্রিক দেশ, কমিউনিস্ট দেশ বা ধনতান্ত্রিক দেশ, কোথাও এই ধরনের কোনো কর্মসংস্থান কর্মসূচি নেই। মনমোহন সিং আরও একটি বিষয় করেছিলেন, তা হলো তথ্যের অধিকার। অর্থাৎ সরকারের গোপনীয়তাকে তিনি, এই গোপনীয়তার পর্দা তিনি সরিয়ে দিয়ে বলেছিলেন সরকারের স্বচ্ছতাই হবে সরকারের কাজের মানদণ্ড। ফলে সবচেয়ে বেশি তথ্য পাওয়ার অধিকার তিনি নিশ্চিত করে দিয়ে গিয়েছেন। তার সময়তেই শিক্ষার অধিকার আইন চালু হয়েছিল 2009 সালে। যে শিক্ষার অধিকার আইন বলে ভারতবর্ষে ক্লাস 8 পর্যন্ত পড়াশুনো সম্পূর্ণ নিখরচায় করার দায়িত্ব ভারত সরকারের কাঁধে নেওয়া হয়েছে। আজকের ভারতবর্ষে স্কুল শিক্ষাটা প্রায় কার্যত পুরোটাই ফ্রি, এবং সে ব্যাপারে মনমোহন সিংয়ের ওই আইনের অবদানকে কেউ অস্বীকার করতে পারেন না। মনমোহন সিং সেই প্রধানমন্ত্রী যিনি খাদ্য সুরক্ষা আইন করে গিয়েছেন, অর্থাৎ অনাহারে কেউ মারা যাবে না, সরকার প্রত্যেককে খাদ্য যোগাবে। এমন একটি আইনও কিন্তু পৃথিবীতে খুব কম দেশে আছে, এমনকি ইউরোপ আমেরিকার উন্নত দেশেও এমন একটি আইন নেই, যেখানে রাষ্ট্র বলছে যে নাগরিককে, দেশবাসীকে খাবার জোগানের দায়িত্ব সরকারের। কিন্তু এমন একজন ব্যক্তিকেই সবচেয়ে বেশি আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী, এবং আজকে নির্বাচনী ময়দানেও দেখা যাচ্ছে যে সেই পূর্বসূরি কিন্তু ঘুরে ফিরে মোদীর নিশানায়। তিনি শুরু করেছেন নেহরুকে দিয়ে, তিনি শুরু করেছেন ইন্দিরাকে দিয়ে, এরপর হয়তো রাজীব এবং তারপর মনমোহনও হয়তো তার তালিকায় আসবে। কিন্তু ভারতবর্ষের রাজনীতিকে যারা গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন তারা জানেন যে মনমোহন সিং কিভাবে ভারতবর্ষের আর্থসামাজিক ব্যবস্থাকে আমূল বদলে দিয়েছিলেন, এবং রাজনীতিতে তিনি যে শিষ্টাচারের নজির বা দৃষ্টান্ত স্থাপন করে গেলেন তাও কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে। নমস্কার, শুভরাত্রি।